ওকে, লাস্ট ক্লাসে আমরা লোড ফোরকাস্টিং টেকনিক বলছিলাম যে নর্মালি হলো দুই ধরনের, আর মাঝে মাঝে হলো কম্বিনেশন ইউজ করা হয়। দুই ধরনের মধ্যে ফার্স্টটাকে বলছিলাম এক্সট্রাপোলেশন। তো এক্সট্রাপোলেশনটা হলো সহজ কথা কার্ভ ফিটিং মেথড। ঠিক আছে, কার্ভ ফিটিং মেথডে মেইনলি হলো আমার টাইম সিরিজ দরকার হয়। টাইম সিরিজ মিনস হলো আমি কোন একটা কার্ভের সাথে ফিটিং করবো, সে কয়েক মাসের ডাটাকে এক মাসের জন্য একটা লোড ফোরকাস্টিং করব। তো সেক্ষেত্রে ওই মাসের জন্য বিগত কয়েক বছরের ডাটা নিব, ডাটা নিয়ে সেটাকে একটা কার্ভের সাথে ফিটিং করে সেটার উপরে নতুন একটা লোড ফোরকাস্টিং দেবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার কি হিস্টোরিক্যাল ডাটাগুলো দরকার হয়। আর কোরিলেশন মিনস হলো একটা তো হলো হিস্টোরিক্যাল ডাটা দরকার হবে, তার মানে সেখানে একটা এক্সট্রাপোলেশন ফ্যাক্টর দরকার হবে। যেটাকে আমরা কোরিলেশন ফ্যাক্টর বলি, সেটা আবার এক্সট্রাপোলেশন থেকেই বের করে আনা হয়। তার মানে হলো আগে কার্ভ ফিটিং মেথড থেকে আমার একটা ফ্যাক্টর বের করে আনা হয়, দেন সেখানে আমার ভেরিয়েন্স কনভেরিয়েন্স, তার মানে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সেখানে ইউজ করবো, এভারেজ ভ্যালুর ক্যালকুলেশনের মতো বের করে সেখানে মোটামুটি আমরা কয়েক বছর ডাটা থেকে সেখানে আরো কতগুলা ফ্যাক্টর অ্যাড করে, সে ফ্যাক্টর গুলো হইতে পারে যে সিজন হইতে পারে, ওয়েদার কন্ডিশন হইতে পারে, এই ফ্যাক্টর গুলো অ্যাড করে সেখান থেকে আমরা একটা ফাইনাল ডাটা বের করবো। আর এটা হলো দুইটার কম্বিনেশন। এখন যদি আমরা মেথডোলজিতে যাই, আমরা কি বলছিলাম যে আমাদের লোড ফোরকাস্টিং গুলো তিন ধরনের হয়। একটা হলো যে শর্ট টাইম, আর এটা হলো মিডিয়াম, আর এটা হলো লং টার্ম। তাহলে এখন শর্ট টার্মের ক্ষেত্রে শর্ট টার্ম মিনস হলো কয়েক ঘন্টা থেকে কয়েকদিন হইতে পারে বা কয়েক উইক হইতে পারে। ঠিক আছে, এবং এই শর্ট টার্ম লোড ফোরকাস্টিং এর মধ্যে মেইনলি থাকে হলো যে অপারেশন শিডিউল থাকে। ঠিক আছে, এরপরে হলো আওয়ারলি লোড প্রেডিকশন করে সেখান থেকে আমার কি পরিমাণ লোড দরকার হবে সেটা ক্যালকুলেশন, তাহলে সেই সেই অনুসারে আমার কতটুকু ফুয়েল দরকার, এই এবং সেখানে আমার কি পরিমাণ মেইনটেনেন্স দরকার, এগুলো ক্যালকুলেশন যেটার মধ্যে থাকে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম লোড ফোরকাস্টিং। ঠিক আছে, আর মিডিয়াম টার্ম মিনস হলো কয়েক মান্থ থেকে, সরি উইক ছিল তো, তাহলে কয়েক উইক থেকে কয়েক মান্থ হতে পারে, নর্মালি এক বছরও হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এই মিডিয়াম টার্ম লোড ফোরকাস্টিং গুলো মেনলি হলো সিজনাল যে ডাটার কারণে সিজনাল যে লোড ফোরকাস্টিং এর চেঞ্জ দরকার হয়, তাহলে সিজনাল এই লোড ফোরকাস্টিং এর চেঞ্জের জন্য আমার এটা দরকার। আরেকটা হলো যে আমার ফুয়েল, নর্মালি আমরা ফুয়েল গুলোকে তো আর আহ, এক সপ্তাহ বা এক মাসের জন্য কিনে রাখি না, বেশ লম্বা সময়ের জন্য ফুয়েল গুলোকে পারচেস করে রাখি। তাহলে সিজনালি আমার কি পরিমাণ ফুয়েল দরকার হবে এদারে 6 মাস বা এক বছরের জন্য, সেই পরিমাণ ফুয়েল গুলোকে পারচেজিং এর জন্য এটাকে আগে থেকে এটা প্ল্যানিং করা দরকার হয়, এবং সেখানে সেই অনুসারে আমার লোডের ট্যারিফ, যেটাকে আমরা বলি যে কনজিউমার কাছ থেকে আমি যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা কি কি ফ্যাক্টরের উপরে সেই আউটপুটটা অ্যাকচুয়ালি সিজনাল কারণে হইতে পারে, তারপর প্রাইসিং এর কারণে হইতে পারে, তাহলে নতুন করে ডিভাইসিং এর দরকার হবে। এই ডিভাইসিং গুলো নর্মালি হলো মিডিয়াম টার্ম লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে করা হয়। আর লং টার্ম লোড ফোরকাস্টিং মিনস হলো অ্যাকচুয়ালি কয়েক বছরের জন্য, নর্মালি এটা 5 বছর থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। তাহলে এই কয়েক বছরের জন্য যখন আমরা ডাটাগুলোকে করবো, তাহলে এর মধ্যে মেইনলি থাকবে আমার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন প্ল্যানিং থাকবে। ঠিক আছে, এরপরে হলো কি পরিমাণ ক্যাপাসিটি গ্রোথ করবে সেটার একটা প্ল্যানিং থাকবে। দেন হলো নতুন আমার কি পরিমাণ সাবস্টেশন বা নতুন লাইন কোথায় কোথায় বসাতে হবে, এটার একটা প্ল্যানিং থাকতে হবে। আর আমার যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে নতুন কোনো ফিচার অ্যাড করতে হবে কিনা। সাপোজ আমরা এক্সিস্টিং যে আমাদের যে পাওয়ার সিস্টেম গুলো আছে, নর্মালি এগুলো হলো ওয়ান এ পাওয়ার সিস্টেম কমিউনিকেশন। তো আমার এক্সিস্টিং সিস্টেমের সাথে আমার সাপোজ আগামী 20-25 বছরে আমার এখানে টু ওয়ে কমিউনিকেশন বা যেটাকে আমরা বলি স্মার্ট গ্রিড সিস্টেম, বা এক্ষেত্রে আমার নতুন কোন গ্রিড কানেকশন সোলার থেকে, পার্সোনাল সোলার থেকে আমার গ্রিডে ইলেকট্রিসিটি সাপ্লাই হতে পারবে, এটা কোনো মেকানিজম অ্যাড হবে কিনা আগামী 20 থেকে ধরো 5 থেকে 20 বছরের মধ্যে, এগুলো প্ল্যানিং করা হয় আগে থেকে।
দেন এটার জন্য আমার কি পরিমাণ স্টাফ হায়ারিং টায়ারিং দরকার হবে, এগুলো নিয়ে প্ল্যানিং করা। তাহলে অ্যাকচুয়ালি লং টার্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার জেনারেশন প্ল্যানিংটা ওইভাবে কতটুকু জেনারেশন করব তার থেকে হলো আমার ভবিষ্যতে কি পরিমাণ লোড ডিমান্ড ইনক্রিজ হইতে পারে, এই অনুসারে আমার নতুন কি কি ধরনের পাওয়ার প্ল্যান্ট হবে, নতুন কি কি ধরনের সিস্টেম সেখানে অ্যাড হবে, এগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি ফোরকাস্টিং করা হয়। ঠিক আছে? তাহলে আমার তার মানে এখানে আমার মেইনলি হলো প্ল্যানিং করা হয় হলো যে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে আমার কি পরিমাণ লোড সাপ্লাই দিতে হবে, সেটার জন্য কি পরিমাণ জেনারেশন দরকার হবে, সেটার জন্য কি পরিমাণ ফুয়েল অ্যালোকেশন করতে হবে, এবং আমার পাওয়ার সিস্টেম এর মধ্যে কতটুকু সময় মেইনটেনেন্সে রাখতে হবে, এগুলা। এখন শর্ট টার্ম লোড ফোরকাস্টিং এর মধ্যে কমন যে মেথোডলজি গুলো ইউজ করা হয়, কমন যে টেকনিক গুলো ইউজ করা হয়, ফার্স্টটা হলো সিমিলার ডে অ্যাপ্রোচ। সিমিলার ডে অ্যাপ্রোচ মিনস হলো আমরা হিস্টোরিক্যাল ডাটা নিব ওই সিমিলার দিনের ক্ষেত্রে। তার মানে হলো সে আজকে যদি আজকে কত তারিখ, জুলাইয়ের কত তারিখ আছে? 9 তারিখ। এই জুলাইয়ের 9 তারিখের জন্য আমার লোড ফোরকাস্টিংটাকে যদি প্ল্যানিং করি, তাহলে বিগত 2-3 বছর বা আরো বেশি কয়েক বছর ডাটা এই সেম ডের ডাটাগুলোকে আমরা কালেক্ট করবো, এবং সেম ডেতে যদি আমার হলিডে থাকে বা অন্য কোনো দিন থাকে, সে অনুসারে আমার চিন্তা করে ওই সিমিলার ডেতে আমার লোড ফোরকাস্টিংটা কেমন হবে এই ডাটাটা দিব। ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমার ওয়েদার কন্ডিশন কিংবা সিজনাল যে কন্ডিশন গুলো থাকবে সেই কন্ডিশন গুলো এর মধ্যে অ্যাড হবে। আর পরটা হলো রিগ্রেশন মেথড। রিগ্রেশন মেথডটা হলো অ্যাকচুয়ালি কয়েক ডিকেডের, অ্যাটলিস্ট এক ডিকেড, তার মানে বেশ লম্বা সময়, অ্যাটলিস্ট 10 বছরের ডাটা। ঠিক আছে? সিমিলার ডে অ্যাপ্রোচে নর্মালি হলো বিগত 2-3 বছরের ডাটাগুলোকে সাথে যে যে ফ্যাক্টর গুলো অ্যাড হইতে পারে, সিজনাল চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, এই ফ্যাক্টর গুলোকে সাথে রেখে যে অ্যাপ্রোচটা দেওয়া হয়। আর রিগ্রেশন মেথডে হলো নর্মালি হলো কয়েক ইয়ারের ডাটা, নর্মালি হলো অ্যাটলিস্ট এক ডিকেডের ডাটা সেখানে, তার মানে 10 বছরের ডাটা সেখানে মিনিমাম কালেক্ট করা হয়, এবং তার সাথে এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো আছে, ওয়েদার কন্ডিশন, ডে টাইপ, সেখানে স্পেশাল কোনো ডে আছে কিনা, এগুলো নিয়ে যে ফোরকাস্টিং মেথড যে ক্যালকুলেশন করা হয় সেটাকে বলবো রিগ্রেশন মেথড। ঠিক আছে? সরি সরি, একটু ভুল বলছি, ওইটা হলো টাইম সিরিজ মেথড হবে। রিগ্রেশন মেথডটা নর্মালি হলো যে আহ, একটু দাঁড়াও, এটা আরেকটা রুমে যায়। সরি, সেকেন্ড, তাহলে ফার্স্ট একটা হলো সিমিলার ডে অ্যাপ্রোচ। সিমিলার ডে অ্যাপ্রোচ মিনস হলো বিগত কয়েক বছরের সেম ডেট ডাটাগুলোকে আমরা কালেক্ট করব, এবং সেম ডেটের ডাটাগুলোর সাথে ওয়েদার কন্ডিশন কিংবা সিজনাল যে চেঞ্জ গুলো আসবে উইকলি ডে হিসেবে, সেগুলো এর সাথে অ্যাড থাকবে। এইগুলোকে অ্যাড রেখে আমরা এইগুলোর উপর ভিত্তি করে যে ফোরকাস্টিংটা দিব সেগুলোকে বলবো সিমিলার ডে অ্যাপ্রোচ। রিগ্রেশন মডেলটা হলো অ্যাকচুয়ালি সেম ডেতে আমার হলো লোড কনজাম্পশন। ঠিক আছে? তার মানে সিমিলার ডেতে আমার লোড কনজাম্পশন কেমন ছিল এবং আগে পরে, মানে হলো সে আমরা আগামীকালের লোড ফোরকাস্টিং করবো, তাহলে আগামীকালের লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমার বিগত কয়েকদিনে কি পরিমাণ সে বিগত অ্যাটলিস্ট 3 দিন বা 7 দিনে কি পরিমাণ লোড কনজাম্পশন হয়েছে, সাথে কি পরিমাণ কনজিউমার আছে, সেখানে কনজিউমার টাইপস গুলো কি কি ধরনের আছে, এইগুলোকে মাথায় রাখবো। আর সাথে হলো ওয়েদার কন্ডিশন বা সিজনাল বিষয়গুলোকে মাথায় রাখবো, সাথে স্পেশাল হলিডে কিংবা অন্য কোনো দিন আছে কিনা, এই দিনগুলোকে চিন্তা করে যে আমরা মডেলটা দাঁড় করাবো সেটাকে বলবো রিগ্রেশন মেথড।
আর টাইম সিরিজ মেথডটা কিছুক্ষণ আগে যেটা বললাম, যে টাইম সিরিজ মেথডটা অ্যাকচুয়ালি এক ডিকেডে, তার মানে হলো হিস্টোরিক্যাল, লম্বা হিস্টোরিক্যাল ডাটা সেখানে আমরা কালেক্ট করব। ঠিক আছে, তো লম্বা হিস্টোরিক্যাল ডাটার সাথে আমার হলো সিজনাল বা ওয়েদার কন্ডিশন, এই কন্ডিশন গুলো অ্যাড হবে। তাহলে এর মধ্যে কমন হলো ARMA, তার মানে অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ বা অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ, এরকম বেশ কতগুলো মেথডোলজি আছে, এর মধ্যে যে কোনো একটা চুজ করা হয়। ঠিক আছে, এখন কোনটা, এর মধ্যে কোনটা চুজ করা হবে এটা ডিপেন্ড করবে যে এটা স্ট্যাটিক ডাটা বা এটা লিনিয়ার ডাটা কিনা, অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। নেক্সট যেটা হলো সেটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, অথবা সংক্ষেপে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক, ANN বা সিম্পলি NN। এইটা মেইনলি হলো, আমরা আগে যতগুলা টেকনিক গুলো, এই টেকনিক গুলো মেইনলি হলো কোন একটা কার্ভ ফিটিং টেকনোলজির মেথোলজির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেই কার্ভ ফিটিং আদালে লিনিয়ার হইতে পারে, নন লিনিয়ার হইতে পারে, বাট নন লিনিয়ার ক্ষেত্রে কার্ভ ফিটিং গুলা অ্যাকচুয়ালি ওইভাবে কার্ভ ফিটিং করা যায় না, যার কারণে নন লিনিয়ার যে ডাটা গুলো থাকবে, ঠিক আছে, এই নন লিনিয়ার ডাটা গুলাকে ফিটিং করার জন্য নর্মালি হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে লিনিয়ার ডাটা গুলো ইজিলি আমরা যে কোনো একটা কার্ভ ফিটিং মেথডে মাধ্যমে সেটার আউটপুট বের করতে পারি, বাট নন লিনিয়ার যে ডাটাগুলো থাকবে সেই নন লিনিয়ার ডাটাগুলোর ক্ষেত্রে আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করা। ঠিক আছে, কার্ভ ফিটিং তো স্যার অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে দিলে করা যাবে না। হ্যাঁ, কার্ভ আবার ফিটিং বলো। ওইটা তো অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে করা যাবে না। হ্যাঁ, করা যাবে, অনেক ধরনের ফাংশন এখানে। আমরা ধরো ওই যে ইকোনমিক মডেলের ক্ষেত্রে যে সমস্ত স্ট্যাটিক্যাল, যারা ইকোনমিক্স করে তারা যে সমস্ত মেথডোলজি ইউজ করে, ওগুলো যদি তুমি সফটওয়্যারের মধ্যে ইনপুট দিয়ে দাও, তাহলে ওইগুলো দিয়ে আউটপুট করা যাবে। এরপরে যে, যেমন ধরো এই এক্সপার্ট সিস্টেম, যেটা এক্সপার্ট সিস্টেম টোটালটা হলো সফটওয়্যার বেসড। ঠিক আছে, এখানে কোনো হিউম্যান কাজকর্ম দরকার হয় না, তার মানে সফটওয়্যার বেসড মিনস হলো সফটওয়্যার আমরা কতগুলো ইনপুট দিয়ে দিব। ঠিক আছে, সেই ইনপুট গুলো এখন ধরো সেই ইনপুটের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকবে, যেমন রিগ্রেসিভ মেথডের মতো লাস্ট কয়েকদিনের ডাটাগুলোকে সে কাউন্ট করবে। তারপরে টাইম সিরিজ মেথডের মতো সে বিগত কয়েক ডিকেডের ডাটা কাউন্ট করবে। সবগুলা কাউন্টের থেকে সেখানে আমরা কোনো একটা ধরো রুল সেখানে দিয়ে দিব, এই রুলের উপর বেস করে সে একটা আউটপুট দেখাই দিবে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার কোনো হিউম্যান সাপোর্ট দরকার হয় না, এটাকে বলতেছি এক্সপার্ট সিস্টেম। তবে এক্সপার্ট সিস্টেমের কিছু ধরো ড্রব্যাক থাকে। এই ড্রব্যাক গুলো হলো, এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে সাডেনলি যে বিষয়গুলো চেঞ্জ হয়, যেমন ওয়েদার কন্ডিশন, এটা তো ধরো সাডেনলি চেঞ্জ হয়। সিজনালটা নাই প্রেডিক্ট করা যায় আগে থেকে যে কোন সিজনে কি পরিমাণ ডাটা আসবে, বাট ওয়েদার কন্ডিশন সাডেন যে চেঞ্জ গুলো হয়, সেই চেঞ্জ গুলোকে তো কাউন্ট করা পসিবল হয় না যদি এখানে হিউম্যান ইন্টারাকশন না থাকে, যার কারণে এক্সপার্ট সিস্টেমে কিছু এরর অ্যাড হয় আর কি। এরপরে হলো ফুজি লজিক সিস্টেম আছে। ফুজি লজিক সিস্টেম মিনস হলো এখানে লজিক আমরা ইউজ করব। এখানে লজিকের ক্ষেত্রে নর্মালি হলো ধরো ডাটার ক্ষেত্রে আমরা অনেকগুলো হইতে পারে, যে এখানে লোডটা ম্যাক্সিমাম, মিনিমাম বা মাঝখানে কোনো একটা ভ্যালু, বাট লজিকের ক্ষেত্রে যে এখানে লোডটা ম্যাক্সিমাম বা মিনিমাম, এরকম লজিক দিয়ে। তো লজিকের ক্ষেত্রে হয় কি, যে সেক্ষেত্রে যখন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে অনেকগুলা ডিফারেন্ট টাইপস অফ লোড থাকে, ঠিক আছে, আগের মেথড গুলো বেশিরভাগ ক্ষেত্রে হলো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করা হয়। সে একটা এরিয়ার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল লোড, কমার্শিয়াল লোড, ট্রাকশন লোড, এগুলো আলাদা আলাদা করা হয়। বাট একটা স্মল এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি ভাগ করা যায় না যে এখানে কতটুকু অ্যাকচুয়ালি কমার্শিয়াল লোড আছে, কতটুকু ইয়ে আছে। তো সেক্ষেত্রে আমার সেখানে কতগুলো লজিকের উপর দাঁড় করে সেক্ষেত্রে একটা আউটপুট বের করা হয়, যেটাকে বলতেছি ফুজি লজিক। ঠিক আছে, এবং রিসেন্ট যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেটা হলো সাপোর্ট ভেক্টর মেকানিজম। তো সাপোর্ট ভেক্টর মেকানিক্সটা অনেকটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মতোই, যেখানে তার মানে এখানে বোথ নিউরাল নেটওয়ার্কের যে ধারণাটা থাকবে যে আমার নন লিনিয়ার ডাটাগুলোকে ফিটিং করতে হবে, এবং সাথে আরো কিছু এক্সট্রা ফিচার এর মধ্যে অ্যাড থাকবে। ঠিক আছে, যার কারণে রিসেন্ট কিছু ইয়ারে এটা বেশ পপুলার একটা
ফোরকাস্টিং মেথড। তাহলে এর মধ্যে তোমরা যে কোনো একটা একটু ভালো মতো দেখে রেখো। স্যার আবাসিক ঠিক আছে, এরিয়া normally হলো নতুন বিল্ডিং হয় ওইগুলা লোড ফোরকাস্টিং এ কি এফেক্ট করে? যেমন, স্যার ওই যে নতুন নতুন বিল্ডিং করে যে হ্যাঁ তখন। হ্যাঁ, এটা তো অবশ্যই লোড ফোরকাস্টিং এ এফেক্ট করবে। তার মানে লোড ফোরকাস্টিং এর থেকে যেটা বললাম যে সেকেন্ড যেটা বলছিলাম যে রিগ্রেসিভ মেথডটা হলো যে ডে বাই ডে এটা চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এই যে নতুন একটা বিল্ডিং অ্যাড হলো, এই বিল্ডিংটা তো আর এক দুই দিনে অ্যাড হয় না, যার কারণে নর্মালি এই জিনিসগুলোকে কাউন্ট করা হয় হলো মিডিয়াম টার্ম লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, শর্ট টার্মের ক্ষেত্রে এটা খুব বেশি, শর্ট টার্ম মিনস আমরা হাইস্ট কয়েক উইক পর্যন্ত, কয়েক উইকে, যার কারণে রিসেন্ট ডাটাগুলো নিয়ে কাউন্ট করা হয়। বাট যখন আমরা মিডিয়াম লোড ফোরকাস্টিং করবো সেক্ষেত্রে আমার ইন্ড ইউজার, ঠিক আছে, বা ইন্ড আউটপুট কি পরিমাণ তার, সেই ফ্যাক্টর গুলোকে চিন্তা করতে হয়। একটু পরে দেখাচ্ছি। এখন যেটা বলতেছিলাম, তাহলে শর্ট টার্ম লোড ফোরকাস্টিং টেকনিক গুলো কি কি? এর মধ্যে যে কোনো একটা টেকনিক, নর্মালি হলো আইদার নিউরাল নেটওয়ার্ক অথবা ভেক্টর মেকানিজম, এই দুটার মধ্যে যে কোনো একটা দেখে রাখতে পারি। ঠিক আছে, এগুলো শর্ট শর্ট নোটস আকারে, বড় করে না। এই যে স্কটিশ টাইম সিরিজ আছে, এটা হলো টাইম সিরিজ, যে যে জিনিসটা বলতেছিলাম সেটার একটা মেথোলজি বানানো হয়েছে। হ্যাঁ বলো। আচ্ছা, এটার মধ্যে কোনটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা দেখানো হয়েছে, এটা দরকার নাই। আমরা আসি মিডিয়াম টার্ম লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে। সো মিডিয়াম টার্ম লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে মেইন যে আহ, দুইটা মেথড ইউজ করা হয়, একটা হলো ইন্ড ইউজ মডেল আর একটা হলো ইকোনোমেট্রিক মডেল, আর একটা হলো স্ট্যাটিস্টিক্স। এর মধ্যে হলো আইদার ইন্ড ইউজ মডেল আর ইকোনোমেট্রিক মডেলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইন্ড ইউজ মডেল যেটা বলছিলাম যে এখন আমার ইন্ড, তার মানে এখন সাপ্লাই ইন্ডে গিয়ে, এখন সাপ্লাই ইন্ডে কে থাকে? কনজিউমার থাকে। এখন এখন এই কনজিউমারের বিহেভিয়ার ক্যালকুলেশন করতে হবে। তাহলে কনজিউমারের বিহেভিয়ার ক্যালকুলেশন করতে হলে সাইজ অফ হাউস এখন আসবে, নাম্বার অফ হাউস আসবে, তাদের এজ আসবে, কনজিউমার কি কি ধরনের অ্যাপ্লায়েন্সেস ইউজ করতেছে সেগুলো আসবে। ঠিক আছে, এখন তাহলে বিল্ডিং এর সাইজ আসবে, নাম্বার অফ বিল্ডিং আসবে, সেখানে কনজিউমারের টাইপস কি সেটা আসবে, কনজিউমার কি কি ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করে, সেই সবগুলো জিনিস মাথায় রেখে আমরা একটা স্ট্যাটিক্যাল ডাটা দিব আর কি। ঠিক আছে, এখন এটাকে আমরা বলতেছি ইন্ড ইউজ মডেল। কিছু বলতেছ? এই নতুন যে আসে, অফ রেখো, কিছু বললে বলবো, না বললে অফ রেখো। এই যে this model are based on the principle that electricity demands is derived from consumers demand for light, cooling, heating, refrigeration ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে ইন্ড ইউজ মডেলটা টোটালটাই হলো কনজিউমারের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে, কনজিউমার টাইপস, কনজিউমার সাইজ, এগুলোর উপর বেস করে আমরা যে মডেলটা দাঁড় করাবো। ঠিক আছে, আর ইকোনোমেট্রিক মডেলটা হলো, একটা তো হলো কনজিউমারের বিহেভিয়ার কাউন্ট করতে হবে, সাথে সেখানে ইকোনমিক বিষয়টা অ্যাড হবে। ইকোনমিক বিষয় মিনস হলো আমরা যে ডিমান্ড সাইজ ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, বা ওই যে লোডের সাথে ডিমান্ডের যে চেঞ্জ গুলো হয়, সেই চেঞ্জ গুলো এখানে add করব। Recording stopped. কারণ হলো যখন আমার কনজিউমারের সে ইলেকট্রিসিটি প্রাইস বেড়ে যাবে, সো প্রাইসের সাথে কনজিউমারের ডিমান্ড ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, এই বিষয়গুলো কাউন্ট করবে। তার মানে আগের হলো ইন্ডিউস মডেলের মতো একটা হলো কনজিউমারের বিহেভিয়ার তো আমরা ক্যালকুলেশন করব, সাথে হলো এর সাথে ইকোনোমেট্রিক যে বিষয়গুলো অ্যাড থাকে সেই বিষয়গুলো আমরা এর সাথে ফ্যাক্টর হিসেবে অ্যাড করে এটা দিয়ে আমরা নতুন একটা মডেল দাঁড় করাবো, যেটাকে বলতেছি ইকোনোমেট্রিক মডেল। হুম,
আর স্ট্যাটিস্টিক্স মডেল হলো যে আমার যেখানে আমার লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন দরকার হয়, তার মানে একটা এরিয়া, লার্জ এরিয়া ক্ষেত্রে যেখানে আমার অনেকগুলা ইনফরমেশন দরকার হবে, সেক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্স মডেলটা ইউজ করা হয়। ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটা দেখে রাখো, আইদার ইন্ডিউস মডেল অথবা ইকোনোমেট্রিক মডেল, যে কোনো একটা মডেল দেখে রাখো। এখানে ইন্ডিউস মডেলটা দেখানো হয়েছে। যেমন ইন্ডিউস মডেলের ক্ষেত্রে আমরা এখন কনজিউমারের বিহেভিয়ার কাউন্ট করবো। তাহলে কনজিউমারের বিহেভিয়ার ক্ষেত্রে সে টোটাল যে সিস্টেমটা আসবে, ফাইনালি যেটা আসবে সেটাকে বলতেছে টোটাল সিস্টেম। এখন এই সিস্টেমের মধ্যে থাকবে হলো কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। এর মধ্যে সাপোজ রেসিডেন্সিয়াল দেখাইলাম, ইন্ডাস্ট্রিয়ালে আবার আলাদা ভাগ করতে হবে, কমার্শিয়ালে আলাদা ভাগ করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালে আলাদা ভাগ করতে হবে। সাপোজ আমরা রেসিডেন্সিয়াল দেখালাম, রেসিডেন্সিয়াল এর মধ্যে আমার হলো আবার এয়ার কন্ডিশনিং কতটুকু থাকবে, লাইটিং এর কতটুকু থাকবে, তারপরে সিজনাল, সাপোজ ওয়াটার হিটিং এ কতটুকু থাকবে, এখানে আদার টাইপ অফ লোডে কতটুকু থাকবে, এখানে small কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা সেগুলো ফ্যাক্টর ডিপেন্ড করবে। এর মধ্যে আবার লাইটিং এর মধ্যে আমার কি কি ধরনের লাইট আমরা ইউজ করতেছি, ঠিক আছে, তার উপর বেস করে সেখানে লোড ফোরকাস্টিং করতে হবে। সেম পরিমাণ লোড দরকার হবে। সাপোজ আগে ধরো একটা এরিয়ার মধ্যে 10টা ফ্যামিলি ছিল। তো 10টা ফ্যামিলিতে আমি যদি এবারে চিন্তা করতাম যে প্রত্যেকের জন্য এখন আগে সাপোজ 500 ওয়াট লাইটিং লোড লাগছে। এখন 500 ওয়াট মিনস হলো আগে চিন্তা করতে করতে সর্বোচ্চ 7টা থেকে 8টা বাল্ব ইউজ করতে। এখন 500 ওয়াট মানে আমরা এখন যেহেতু এলইডি ইউজ করতেছি, এখন আমরা সিএফএল এও নাই, এলইডি তে চলে আসছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের কিন্তু লোড কমে গেছে আর কি। ঠিক আছে? সো আমরা সেম পরিমাণ আলো যখন এলইডি ইউজ করতেছি, সিএফএল ইউজ করতেছি, ওই 100 ওয়াটের বাতি যে পরিমাণ দিতে হয়, সেই পরিমাণ বাতি দেখা গেল যে আমার 30 ওয়াট বা 25 ওয়াট সিএফএল বা এলইডি তে তার থেকে বেশি পরিমাণ আলো দিচ্ছে। তার মানে আগে আমরা যদি নর্মাল চিন্তা করতাম যে 700 থেকে 800 লাইটিং লোড লাগবে, এখন সেই লাইটিং লোডটা লাগবে 200 থেকে 300। তাহলে এইগুলো কাউন্ট করতে হবে, যে সেখানে কনজিউমারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হবে। টোটাল সিস্টেমের মধ্যে অনেকগুলো ভাগ আছে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, দেন হলো ট্রাকশন লোড আছে। ঠিক আছে? এখন এই লোডের মধ্যে আবার যদি রেসিডেন্সিয়াল কাউন্ট করি, রেসিডেন্সিয়ালের মধ্যে আবার কি কি ধরনের লোড থাকবে। সাপোজ এখানে কন্ডিশনিং মিনস হলো এয়ার কন্ডিশনিং। এখন এই কন্ডিশনিং এর ক্ষেত্রে শুধু তারা ফ্যান ইউজ করে বা এয়ার কন্ডিশনার ইউজ করে বা অন্য কোনো কিছু ইউজ করে, সেটাও আবার কাউন্ট করতে হবে। যেমন লাইটিং এর ক্ষেত্রে তারা কি কি ধরনের লাইট ইউজ করে, সেটাও কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো এই যা ছিল তোমাদের লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে। তাহলে আমরা লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে মেইনলি দেখলাম যে লোড ফোরকাস্টিং কি জিনিস, অ্যাডভান্টেজ কি, এটা চ্যালেঞ্জ কি কি, ফ্যাক্টর কি কি, ফ্যাক্টর লোড ফোরকাস্টিংটাকে এফেক্ট করে। দেন হলো এর টেকনিক গুলা কি কি, মেথোডোলজি, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্মের ক্ষেত্রে। তো লং এর ক্ষেত্রে নর্মালি হলো অ্যাকচুয়ালি এখানে স্ট্যাটিক্যাল ডাটাটাই ইউজ করা হয়, বা এক্ষেত্রে খুব বেশি ওয়েদার কন্ডিশন এগুলো কাউন্ট করা হয় না। কারণ হলো আমরা লং টার্ম লোড ফোরকাস্টিং ক্ষেত্রে মেইনলি হলো প্ল্যানিং করি, যে সেখানে আমার নতুন কি ধরনের পাওয়ার প্ল্যান্ট বসাবো, নতুন কি ধরনের সেখানে ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন বসাবো, এগুলো কাউন্ট করা হয়। ঠিক আছে? ঠিক আছে। আর বাকি দুটার ক্ষেত্রে আমার মেইনলি হলো লোডের ক্যালকুলেশন গুলো আসে। তাহলে বাকি দুইটার ক্ষেত্রে যে কোনো একটা মডেল একটু ডিটেলস দেখে রাখো শর্ট নোটস আকারে। এই যে ছিল তোমাদের ফাইনালের মানে টোটাল সিলেবাস। তাহলে এই কোর্স শেষ। ঠিক আছে? আর ক্লাস হবে না? না, ক্লাস শেষ। সামারি বলে দেবো জি স্যার, কোর্সের। একটু সামারিটা মানে কোথা থেকে কিভাবে পড়বো, মানে বইয়ের শিটের বাইরে বইয়ের অংশটুকু স্পেশালি। প্রথমে প্রথমে কি পড়াইছিলাম, একটা ফুয়েলের শীট দিছিলাম, তাই তো? জি স্যার, টাইপস অফ ফুয়েল। বা দুটা, ওটা পরীক্ষা থাকবে না। এরপরে বাংলাদেশে আবার ওয়ার্ল্ড সিচুয়েশন পড়াইছিলাম, ওটাও পরীক্ষা থাকবে না। এরপরে রিলেশন পড়াইছিলাম, ওটাও পরীক্ষা থাকবে না। পরীক্ষা শুরু হবে হলো জেনারেটিং স্টেশন থেকে, তার মানে হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে
সিলেবাস শুরু হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে থার্মাল, হাইড্রো, নিউক্লিয়ার, ডিজেল, গ্যাস টারবাইন। তাহলে এই পাঁচটার ক্ষেত্রে মেইনলি হলো যেগুলোর ক্ষেত্রে আহ, কি বলে স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে বলছি, স্কিমেটিক ডায়াগ্রাম দেখবা, আর সবগুলোর মেইন কম্পোনেন্টস গুলা দেখবা, আর সেখান থেকে ম্যাথমেটিক্যাল ডাটা, সাইট সিলেকশন, এই বিষয়গুলো থাকবে। আর প্রত্যেকটি ক্ষেত্রে ম্যাথ ম্যাথ দেখবা। স্যার প্রত্যেকটির ম্যাথ মানে বিকেম একটা বই থেকে? হ্যাঁ, বিকে ম্যাথ দেখলেই চলবে, যা ম্যাথেরই কমাই দিলাম। স্যার প্রত্যেকটি ম্যাথের বিকে তো ম্যাথের মনে বই। হয় আবার আহ, মানে অনেক বেশি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ। প্রত্যেকটি ক্ষেত্রে মোটামুটি প্রথম 5-6টা করে দেখে দেখো, যদি বেশি থাকে দরকার নাই। প্রত্যেকটি ক্ষেত্রে 5-6টা করে দেখে রাখবে, যেটা 5-6টা নাই তো নাই। ও আচ্ছা, ওই গ্যাস টারবাইনের ক্ষেত্রে ম্যাথ যতটা সম্ভব বিকে ম্যাথ আছে নাই, ওইটার ম্যাথটা স্যার শিটে আছে স্যার। শীটে আছে। আচ্ছা, শীট থেকে দেখে রাখো। ও আচ্ছা, তোমাদের তো ম্যাথের শীটই দিচ্ছিলাম, শীট থেকে দেখে রেখো। এরপরে হলো কস্ট ক্যালকুলেশন করছি, বিকে ম্যাথের যত সম্ভব 3rd চ্যাপ্টার কস্ট ক্যালকুলেশন, আর 4th চ্যাপ্টার হলো ট্যারিফ। না, থার্ডটা হলো ইয়ে, তাহলে 4th হলো কস্ট ক্যালকুলেশন, 5 হলো ট্যারিফ, আর 6 হলো এই। স্যার টেরিফের এখানে মানে পুরো চ্যাপ্টার কি চ্যাপ্টার 5? হ্যাঁ, ট্যারিফের পুরো চ্যাপ্টার 5। স্যার সব ম্যাথ এক্ষেত্রে করতে হবে। ট্যারিফের ক্ষেত্রে খুব বেশি কিছু তো নাই। ট্যারিফ কি, ট্যারিফ কেন দরকার, ট্যারিফ এর 6টা যে টাইপ আছে এই টাইপ গুলা, আর ম্যাথ, খুব বেশি তো নাই। একইভাবে কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রেও খুব বেশি নাই। স্যার ম্যাথ বিকে ম্যাথের বই থেকে। স্যার এখানে কস্ট ক্যালকুলেশন বলতে মানে চ্যাপ্টার 4 কে বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4 এর মানে কোন অংশগুলা? চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার মেইন ফ্যাক্টর গুলা কি কি, কস্টের ক্ষেত্রে মেইন ফ্যাক্টর গুলা কি কি, আর হলো কস্টের ক্যালকুলেশনের জন্য যে 3টা মেথড আছে, একটা হলো স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড, আর সিঙ্কিং ফান্ড মেথড। এই 3টা মেথড, আর 3টা মেথডের ম্যাথ শেষ। জি স্যার। স্যার লোড ফোরকাস্টিং থেকে স্যার ম্যাথ আসেনি। না, লোড ফোরকাস্টিং কোনো ম্যাথ নেই। স্যার এই চ্যাপ্টার তোমাদের অ্যাসাইনমেন্টের কত দূর? 4 অ্যাসাইনমেন্টের 5 সামনে ট্যারিফের কি সব ম্যাথ করতে হবে? অনেকগুলো। টেপের ম্যাথ কতগুলো করতে হবে বলে দিচ্ছিলাম না? 10 পর্যন্ত বলছিলেন স্যার করার জন্য। 10 পর্যন্তই ছিল। এই, অপু, তোমাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম না? কবে জমা দেবো অ্যাসাইনমেন্ট? সব সব মার্ক কমাই। ওই অ্যাসাইনমেন্টের লোকেশন দিছি এটা, হ্যাঁ, যে লোকেশন ডিসাইড করা যে অ্যাসাইনমেন্ট। আবার বলো। স্যার নিজ নিজ এলাকায় করতে বলছিলেন একটা হ্যাঁ, জেনারেটিং স্টেশন, মানে মডেলিং তো করতে বলছিলেন। হ্যাঁ, জমা দিবা কবে? এটা ঠিক আছে, জানাই দিও কবে জমা দিবা।
জি স্যার। ফাইনালের আগে জমা না দিলে তো মার্ক অ্যাড হবে না নে, তখন বুঝো। স্যার মানে অ্যাসাইনমেন্টের মধ্যে মানে মানে কিরকম হবে মানে অ্যাসাইনমেন্টটা? অ্যাসাইনমেন্ট আবার বলবো, হ্যাঁ স্যার বলে, অ্যাসাইনমেন্টটা হবে তোমার, তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার জন্য কতটুকু ডিমান্ড দরকার হবে, সেই ডিমান্ডের উপর বেস করে সেখানে কি ধরনের পাওয়ার প্ল্যান্ট বসানো যায় তুমি একটা পাওয়ার প্ল্যান্ট সাজেস্ট করবে, এবং সেই পাওয়ার প্ল্যান্ট থেকে কস্ট, পার ইউনিট জেনারেশন কস্ট কত আসবে, এবং সেই কস্টের উপর বেস করে তাদেরকে তুমি কি ধরনের ট্যারিফ অফার করবা, ট্যারিফ পর্যন্ত। তার মানে হলো সেই এরিয়ার ক্ষেত্রে লোড ক্যালকুলেশন করবা, সেখান থেকে একটা পাওয়ার প্ল্যান্ট সাজেস্ট করবা, পাওয়ার প্ল্যান্টের কস্ট ক্যালকুলেশন করবা, সেখান থেকে তুমি কি ধরনের ট্যারিফ তাদেরকে অফার করবা সেই ট্যারিফ সহ assignment। স্যার এটা একা করতে স্যার কষ্ট হয়ে যাবে, গ্রুপ করে দিলে ভালোই তো। একাই করো, দুজন মিলে তো কি করো সব জানি, একা একাই করো। কষ্ট হওয়ার জন্য তো অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট হওয়ার কি সুখের জন্য দিছি? প্রত্যেকে আলাদা আলাদা করতে পারলে অনেক কিছু জানতে পারবো মোটামুটি পাওয়ার প্ল্যান্টের জেনারেশন কস্ট ট্যারিফ টেরিফ সম্পর্কে, আর আরেকজনের উপর বসে থাকলে কিছু জানবে না। সো প্রত্যেকে আলাদা আলাদাই জমা দিতে হবে। জি স্যার। স্যার এদিকে কস্ট ক্যালকুলেশনের পরে ট্যারিফ চ্যাপ্টার 5, তারপরে তারপরে লোড ফোরকাস্টিং। স্যার লোড ফোরকাস্টিং এর ক্ষেত্রে আপনার এই পিডিএফটা ফলো করলে হবে। হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিছি তো, আমাদের পিডিএফ দিছি না দেই নাই? দেন নাই স্যার, দিয়ে দিয়েন। মনে হয় দেন নাই স্যার। আচ্ছা দিয়ে দেবো। স্যার অ্যাসাইনমেন্টটা কবে দিতে হবে? ফাইনালের আগে। ফাইনালের আগে তোমাদের মার্ক দিয়ে দিব, তার আগে।